ভয়েস চেঞ্জের ভিডিওর পর ইংলিশ গ্রামারের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। ভয়েসের পরে স্টুডেন্টরা যদি সবথেকে ভয় কোনো জিনিসটা নিয়ে পায় সেটা হচ্ছে ন্যারেশন। আর ভয়েসের মতনই এই ভিডিওটাকেও আমি কয়েকটা ভাগে ভাগ করে নেবো, একটা ভিডিওতেই সব দেবো না, ছোটো ছোটো পার্ট রাখার ট্রাই করবো। প্রত্যেকটা সেন্টেন্সের উপর বেস করে আমি ন্যারেশন করানোর ট্রাই করবো। দেখতে থাকো আমার এই ভিডিও। মাই নেম ইজ রাতুল চক্রবর্তী, ইউ আর ওয়াচিং গুরুকুল, আই উইল বি রাইট ব্যাক। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। তো সবার আগে আমি হেডিং করি ন্যারেশন, আর আজকে তোমাদের ভয়টাকেও আমি যতটা পারবো কাটানোর চেষ্টা করবো। তো সবার আগে দেখো যে ন্যারেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ, আর একটাকে বলি ইনডাইরেক্ট স্পিচ। কী বলি তাহলে? একটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। এটা একদম সাদামাটা, এটাতে একটা প্রপার সেন্টেন্স তৈরি হয়। কিন্তু তোমরা এইটাতে লক্ষ্য করে দেখবে, এটাতে এরকম এই শূন্যস্থানে একটা সেন্টেন্স থাকে, তারপরে একটা এরকম কমা থাকে, তারপরে এখান থেকে একটা ইনভার্টেড কমা স্টার্ট হয়, এখানে আরেকটা বাক্য থাকে, ফুল স্টপ থাকে, ইনভার্টেড কমা ক্লোজ থাকে, এরকম থাকে। এটা দেখেই তোমরা ঘাবড়ে যাও যে কী হবে না হবে। তো দেখো এইটাকে আমরা বলবো, এই যে ফার্স্টের যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে রিপোর্টিং স্পিচ। অনেকে এটাকে রিপোর্টিং পার্ট বলে, আমি না হয় এটা নাম দিলাম রিপোর্টিং স্পিচ, আর এইটার নাম দিলাম রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, তাহলে এইটার নাম হলো রিপোর্টিং স্পিচ, এটার নাম হলো রিপোর্টেড স্পিচ। পুরো ন্যারেশন চেঞ্জটা আমি যা বোঝাবো সব কিন্তু রিপোর্টিং স্পিচ ও রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে বোঝাবো, ডাইরেক্ট টু ইনডাইরেক্টের উপর ভিত্তি করে বোঝাবো। তাই আগে ভালো করে এটা ক্লিয়ার করে নাও। কমার আগের যে পার্টটা থাকে তাকে আমরা বলছি রিপোর্টিং স্পিচ, আর কমার ভেতরে ইনভার্টেড কমার ভেতরে যে পার্টটা থাকে তাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। সবার ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখবো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে করতে হয়। তো সবার আগে হেডিং করে দিই অ্যাসার্টিভ সেন্টেন্সে। অবশ্যই এইখানে আমি এমন 4টে নিয়ম লেখাবো যে 4টে নিয়ম থ্রু আউট ন্যারেশনে কাজে লাগবে। টোটাল ন্যারেশনটাতে সব জায়গায় এই 4টে নিয়ম তোমাদের মাথায় রাখতে হবে, তবে মেনলি এরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কাজ দেয়। তো দেখো ফার্স্ট পয়েন্ট কী আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে রিপোর্টেড স্পিচটি যদি সরি রিপোর্টেড স্পিচটি না, একটু এটা চেঞ্জ হবে। দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই থাক আনচেঞ্জড থাকবে। আমার হাতের লেখার জন্য আমায় মাফ করবে, কিন্তু এতটাই আমার দ্বারা সম্ভব লেখা। তো দেখো কি বললাম, রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই থাক আনচেঞ্জ থাকবে। কীরকম যদি একটা এক্সাম্পল দিই, মনে করো এইরকম একটা দিয়েছে যে হি সেজ কমা আই এট রাইস। ঠিক আছে, হি সেজ আই এট রাইস, সে বলল আমি ভাত খেয়েছিলাম। তাহলে দেখো এইটা পাস্টে আছে কিন্তু এটা আছে প্রেজেন্টে, তাই তো? তার জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়েছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে হি সেজ। আমরা কি জানি যে কমা ইনভার্টেড কমা উঠলে দ্যাট বসে, তাই একটা দ্যাট বসবে। যদি যারা জানো না তাদের বলে দিচ্ছি, কমার ইনভার্টেড কমাটা তোলার পর আমাদেরকে দ্যাট বসাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিছু এক্সেপশন আছে, সেগুলো আমি পরে আরও যখন ভিডিও আরও দেবো তখন বোঝাবো। তো হি সেজ দ্যাট, আইটা কী হবে? এই সাবজেক্টটা অনুযায়ী আইটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই তো বলছে। তাহলে হি, এটি থাকবে কেন? কি বলেছি? এই যে আনচেঞ্জড, যা আছে তাই হয়ে যাবে রাইস। তাহলে কি অ্যান্সারটা দাঁড়ালো? হি সেজ দ্যাট হি এট রাইস। এটা 1 নম্বর। 1 নম্বরে কি বললাম? রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তবে রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই থাক না কেন ইনডাইরেক্ট করার সময় এটা আনচেঞ্জ থাকবে, ওটা কখনো পরিবর্তন হবে না, যার জন্য এখানে সেটা পরিবর্তন হলো না। এবার দেখবো আমরা 2 নম্বর নিয়মটা। এবার আমরা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা বা 2 নম্বর পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টে দেখো কি হবে। 2 নম্বর পয়েন্টে হবে এরকম যে রিপোর্টিং স্পিচটি যদি পাস্ট টেন্সে থাকে, আগেরটা কিসে ছিল? আগেরটা প্রেজেন্ট বা ফিউচারে থাকছিল। এবার যদি মনে করো পাস্ট টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি, মানে যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকে সেটা রিপোর্টেড স্পিচটি
ও পাস্ট টেন্সে পরিবর্তিত হবে, মানে যে টেন্সেই থাক না কেন পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। বোঝা গেল? রিপোর্টিং স্পিচটি যদি পাস্ট টেন্সে থাকে, মানে পাস্ট টেন্স এক প্রকার হচ্ছে গুন্ডা, ও যদি ইনভার্টেড কমার ভেতরে মানে রিপোর্টেড স্পিচে থাকে তাহলে বাইরে যে কেউ বসে যাক ওকে কিচ্ছু করতে পারবে না, কিন্তু ও যদি কমার আগে যে বাক্যটা থাকে সেখানে বসে তাহলে বাইরে ভেতরে যেই থাকে ইনভার্টেড কমার ভেতরে তাকেও পাস্ট টেন্স করে দেবে। এটুকু জেনে রাখো যে পাস্ট টেন্স হচ্ছে ক্লাসে সেই ছেলে যে লাস্ট বেঞ্চে বসে এবং যার গায়ের জোর বেশি, সহজে তার সাথে কেউ ঝগড়া করতে যায় না। তো দেখে নাও এক্সাম্পল কী হবে। এক্সাম্পল হচ্ছে সেম আগের এক্সাম্পলটাকে যদি আমি এইভাবে লিখি যে হি সেড, এবার আমি এইটাকে পাস্ট করে দিলাম, আগেরবার এইটা প্রেজেন্টে ছিল এটাকে পাস্ট করে দিলাম, আর এর ভেতরটাতে আমি প্রেজেন্ট করে দিচ্ছি আই ইট রাইস। তাহলে হি সেড আই ইট রাইস, কী হবে তাহলে ভয়েস চেঞ্জটা, ন্যারেশন চেঞ্জটা, হি সেড কমা ইনভার্টেড কমা তুলবো দ্যাট আসবে, আমরা কি জানি এই কর্তাটাই কথা বলছে, তাহলে এটা কী হবে হি, আর এই যে প্রেজেন্ট টেন্সটাতে এটা রয়েছে আমি কি বলেছি ইনডাইরেক্ট করার সময় ওটাও পাস্ট টেন্স হয়ে যাবে, তার মানে ইটের পাস্ট কি এট, তাহলে হি এট রাইস। তাহলে সেকেন্ড পয়েন্টটা কী হলো যে যদি বাইরেটাতে পাস্ট টেন্স থাকে তাহলে ভেতরে যে টেন্সই থাক না কেন সে পাস্ট হয়ে যাবে, যে টেন্সই থাক সে পাস্ট হবে, প্রেজেন্ট থাকলেও পাস্ট হয়ে যাবে, ফিউচার থাকলেও সেটা পাস্টেই বোঝানো হবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো তুমি একটা সহজ হিসাব, যে মনে করো গতকালকে তুমি বলেছিলে যে আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খেয়েছি, তো সেটা আজকে যখন আসবে তখন তো পুরো ঘটনাটাই পাস্ট হয়ে যাবে, তোমার বলাটাও পাস্ট হবে, তোমার ভাত খাওয়াটাও পাস্ট হবে, কোনোটাই বর্তমানে থাকবে না। তাই জন্য বলাটা যদি একবার পাস্টে হয়ে যায় তাহলে যাই ঘটনা হবে না কেন সেটা সবই পাস্টে হবে। এটা হয়ে গেল 2 নাম্বার। এবার চলো দেখি 3 নাম্বার নিয়মে কি আছে। 3 নাম্বার নিয়মে কি রয়েছে সেটা এবার আমরা দেখব। 3 নাম্বার নিয়মটা দেখো তোমরা, যে 3 নাম্বার নিয়মে মনে করো রিপোর্টিং স্পিচ ও রিপোর্টেড স্পিচ উভয়ই যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচ ও রিপোর্টেড স্পিচ উভয়ই যদি পাস্ট টেন্সে থাকে, তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিতে পাস্ট পারফেক্ট এর ব্যবহার করতে হয়, মানে হ্যাড আনতে হয় আর ভার্বের থার্ড ফর্ম আনতে হয়। তো দেখো তুমি এক্সাম্পল আমি কীরকম দেবো, কি বললাম যে দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, মানে ফার্স্ট যে পয়েন্টটা করেছিলাম তার এক্সাম্পলে সেকেন্ড যে পয়েন্টটা করেছিলাম তার এক্সাম্পল, দুটোকে যদি কম্বাইন করে আমি একটা এক্সাম্পল বানাই তাহলে কী দাঁড়াবে, হি সেড এরকম একটা, আর এইখানে দাঁড়াবে আই এট রাইস, হি সেড আর এখানে আই এট রাইস। তো দুটোকে কম্বাইন করে দিলাম, এটাকেও পাস্ট করে দিলাম, এটাকেও পাস্ট করে দিলাম। তাহলে দেখো এরকম ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে কি হবে, হি সেড যেরকম আছে বসিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমাটাকে তোলার জন্য আমি দ্যাট আনবো, এই কর্তাটাই এটা, তাহলে এখানে হি, আর এখানে কি করতে হবে হ্যাডের ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্টের নিয়ম কি, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, তাহলে সাবজেক্ট হি, হ্যাড ভার্বের থার্ড ফর্ম কি ইটেন, অবজেক্ট কি রাইস। তাহলে কি করলাম, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। তাহলে বোঝা গেল 3 নম্বর পয়েন্টে কি হলো। ফার্স্ট পয়েন্টে কি করলাম, বাইরে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে ভেতরে যে টেন্সই থাক সেই টেন্সে বসবে। সেকেন্ড এটাতে বাইরে যদি পাস্ট থাকে ভেতরে যে টেন্সই থাক পাস্ট হয়ে যাবে। থার্ড এটাতে বাইরেও পাস্ট ভেতরেও পাস্ট, তাহলে ভেতরেরটা পাস্ট পারফেক্ট হবে। এবার দেখে নাও 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, যেটা আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে মাথায় রাখতে হয়। তো চলো সেইটা এবার আমরা দেখে নিই কী রয়েছে 4 নম্বর পয়েন্টটা। 4 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি কি, 4 নম্বর পয়েন্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো রিপোর্টিং স্পিচ ও রিপোর্টেড স্পিচ উভয়ই, রিপোর্টিং স্পিচ ও রিপোর্টেড স্পিচ উভয় এইভাবে লিখবো না, লেখাটা এরকম হবে যে রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে ও রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়।
পরিবর্তিত হয়। তাহলে কি লিখলাম, রিপোর্টিং স্পিচটি যদি পাস্ট টেন্সে থাকে ও রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়। তো দেখো আমি এটার এক্সাম্পল দিচ্ছি কি হবে। মনে করো এরকম একটা সেন্টেন্স রয়েছে যে হি সেড আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। তাহলে ভালো করে দেখো, এটা পাস্টে আছে আর এইটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। দেখো আমি নিয়মে তাই বলেছি যে যদি একটা পাস্ট টেন্সে থাকে মানে সিম্পল পাস্ট আর কি, পাস্টে থাকে মানে সিম্পল পাস্ট, আর একটা যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি, হ্যাড বসবে প্লাস বিন বসবে প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, তাই তো, প্লাস অবজেক্ট হবে। তাহলে হি সেড কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট করলাম, সাবজেক্ট অনুযায়ী এটা হবে, তাহলে আইটা চেঞ্জ হয়ে হি হয়ে গেল। ওয়াজ ইটিং বাদ চলে গিয়ে কী বসবে, হ্যাড, তার সাথে বিন, তার সাথে ইটিং, আর লাস্টে অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে এই গেল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের 4টে নিয়ম, যেখানে ফার্স্ট নিয়ম হচ্ছে বাইরে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে ভেতরে যে টেন্সই থাক সেটাই বসবে। সেকেন্ড নিয়ম হচ্ছে বাইরে যদি পাস্ট থাকে ভেতরে যাই থাক পাস্ট হয়ে যাবে। থার্ড নিয়ম হচ্ছে যে বাইরে যদি তোমার পাস্ট থাকে ভেতরেও যদি পাস্ট থাকে তাহলে ভেতরটা পাস্ট পারফেক্ট হবে। আর লাস্ট নিয়ম হচ্ছে বাইরে যদি পাস্ট থাকে মানে সিম্পল পাস্ট থাকে আর ভেতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ভেতরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। অবশ্যই আমি যে 4টে নিয়ম লিখলাম এগুলো এই 4টে নিয়মের ক্ষেত্রেই হয়, এরকম নয় যে বাইরে প্রেজেন্ট আছে ভেতরে প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল বা অন্য কিছু করে দিলে সেগুলো করা যাবে না। আমার অবস্থাটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এরকম হচ্ছে কেন, কারণ আমি পাখাটা বন্ধ করে ভিডিও করছি, তো তোমরা বুঝতেই পারছো এই গরমে কন্ডিশনটা কি। বাট যাই হোক তোমরা দেখো, তো 4টে নিয়মের মধ্যে বোঝা গেল এই 4টে নিয়ম পুরো ন্যারেশন চেঞ্জে কাজে লাগবে আমাদের। এই 4টে নিয়মকে ফলো করি আমরা পুরো ন্যারেশন চেঞ্জটাকে করব, এবং এই 4টে নিয়ম আমি শুধু আজকের ভিডিওতে এই 4টে নিয়মই দিচ্ছি, বেসিক 4টে নিয়ম, যেটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সের তো সবই হবে, এছাড়া পরবর্তীকালে যত আমরা শিখবো সবেতেই এই 4টে নিয়ম আমাদের কাজে লাগবে। তো ভালো করে তোমরা আগে এই 4টে নিয়ম প্র্যাকটিস করো, পরের ভিডিওতে আমি এর পরের পার্টটা করাবো। আশা করছি আমার এই টোটাল ইনফরমেশনটা তোমাদের যথেষ্ট কাজে দেবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে যেখানে আমি ন্যারেশনে আবার পরের স্টেপ বোঝাবো। দেখে থাকো আমার এই ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।